ব্যস্ত থাকার কারণে আমি এই ঘটনা নিয়ে খুব একটা বিশ্লেষণ দিতে চেয়েছিলাম না, কিন্তু তারপরও অনেক অনুরোধের পরে এই বিশ্লেষণটা দিচ্ছি। এটি ইন্ডিয়ান এয়ারফোর্স AN-32 দুর্ঘটনা, যোরহাট, আসাম। সেটা যোরহাট এয়ারফোর্স স্টেশন, রৌরিয়া, আসাম, ভারত। ভারতীয় বিমান বাহিনীর একটি অ্যান্টনভ AN-32 পরিবহন বিমান 13 জুন 2026 সাল সকালে একটি নিয়মিত সর্টি পরিচালনার সময় যোরহাট এয়ারবেজে অবতরণের প্রচেষ্টাকালে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে আগুন ধরে যায়। নিহত হন 5 জন, তবে কোপাইলট বেঁচে যান। এবার আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে বিষয়টাই বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি কখনো এরকম একটি সেফ ল্যান্ডিং স্টেবল এয়ারক্রাফট, স্টেবিলাইজড, আসলো, ল্যান্ড করলো, রানওয়ের মাঝ বরাবর থাকলো, কিন্তু হঠাৎ করে সে বাম দিকে গিয়ে মারাত্মকভাবে আঘাত করলো মাটিতে এবং আগুন ধরে যায়। নিহত হন 5 জন। এই যাত্রায় কোপাইলট বেঁচে যান। আমার এই ক্ষুদ্র জ্ঞানে অনেক দুর্ঘটনা দেখেছি, বিশেষত খারাপ আবহাওয়াতে অবতরণের সময়, যখন গাস্টি উইন্ড থাকে, প্রচণ্ড বাতাস থাকে, লাইটনিং থাকে, বা আইসের মধ্যে টাচডাউন করলো, বা রানওয়ের উপরে বৃষ্টি হচ্ছিল। সেসব ক্ষেত্রে aqua প্লেনিং যেটাকে বলি, সেসব ক্ষেত্রে রানওয়েতে রাখা যায় না, এয়ারক্রাফট একদিকে যেতে চায়। আমার জীবনে ঘটেছিল একটা ঘটনা, আমি সময় পেলে বলবো। কিন্তু এইরকম সুষ্ঠুভাবে অবতরণ করে একটা সুন্দর আবহাওয়ায় এরকম একটি ঘটনা খুব একটা মেনে নেওয়া যায় না। যাক, তদন্ততে বিস্তারিত বের হবে। এখানে দেখলেন আস্তে আস্তে তারপরে বাম দিয়ে গেল, কিন্তু যেটা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করতেছে, প্রপেলারটা ঘুরতেছিল, কিন্তু দেখা যায় একসময় প্রপেলারটা ফিডার হয়ে গেছে। সেটা কি ছবির জন্য নাকি অ্যাকচুয়ালি ফিডার হয়ে গেছে ঠিক বোঝা যায় না। এই মুহূর্তে আমরা স্টিল করে দেখতে পাচ্ছি ফিডার হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে যাচ্ছে বাম দিকে, কোনো অ্যাকশন নাই, সবাই যাচ্ছে। সেটা হাইড্রোলিক ফেইলিওর, নজল স্টিয়ারিং ফেইলিওর, নাকি কী ঘটনা। এখানে একজন ভদ্রলোক দেখা যাচ্ছে, উনি তাকিয়ে আছেন। এটা আস্তে আস্তে আবারও বাম দিকে যাচ্ছে। ডান দিকে ডানাটি, রাইট ওয়ানটি মাটিতে হিট করলো। তারপরে আবারও এই স্টেজে দেখা যাচ্ছে যে প্রপেলারটা যতটুকু সম্ভব ফিদার, অর্থাৎ বাতাসের দিকে মুখ করে আছে, এবং ডান দিকের ডানাটা হিট করলো, এটা নিচে নেমে গেল। তারপরে ঠিক নাকটা উল্টে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে বাম দিকের যে প্রপেলার ছিল, সম্ভবত বাম দিকের প্রপেলারতে হিট করার পরে একটি বিশাল আগুনের কুণ্ডলী হয় এবং ধাউ ধাউ করে জ্বলতে থাকে। বাদ বাকিটা সময় আপনারা দেখতে পারবেন। আমার জীবনের কমার্শিয়াল ফ্লাইট শুরু হয় ব্রিটেনের BATP দিয়ে। BATPর পরে আমি পর্যায়ক্রমে বিভিন্ন এয়ারক্রাফট ফ্লাই করি, যেটা F-28 বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের। এটা 85টা সিট ছিল। এটা হচ্ছে নেদারল্যান্ডে তৈরি। এরপরে আমি আস্তে আস্তে ফ্লাই করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারবাস 310। সেটি বেশ কিছুদিন ফ্লাই করি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা হচ্ছে এয়ারবাস 310 এয়ারক্রাফট। এটি অবশ্য এখন সম্ভবত কোনো এয়ারলাইন্সই চলে না, 2-1টা এয়ারলাইন্স চলে, সেটা কার্গো হিসাবে। তারপরে আমি বেশ কিছুদিন চালাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DC-10, যতটুকু মনে হয় এটা সিট ছিল 314টা। তারপরে আমি চলে আসি ইউনাইটেড এয়ারের ATR 72, এটা 212। তারপরে আছে এটা হ্যালো এয়ারের ATR 42-300, যেটা কার্গো ফ্লাইট ছিল। তারপরে আমি আসি নবতে ATR 72-500। তারপরে আসি US বাংলা এয়ারলাইন্সের ATR 72-600। অর্থাৎ আমার কেরিয়ারের অনেকটা সময় এই প্রপেলার এয়ারক্রাফটে ফ্লাই করি। গ্রাউন্ডে ডান বাম করা হয় যে নোজল স্টিয়ারিং, সেই নোজল স্টিয়ারিং সম্বন্ধে একটু জেনে নিই পরবর্তী ভিডিও থেকে। আমি আপনাদের বলেছিলাম যে আমরা আসলে মাটির মধ্যে ডান বাম কিভাবে করে। এই যে আমি ক্যাপ্টেন বসা আছি, আমার এই পিছনে হচ্ছে, এটাকে বলে নোজল স্টিয়ারিং। এটা আমি যখন বাম দিকে যাব তখন বাম দিকে যাবে, ডান দিকে যাব তখন ডান দিকে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল কলাম, এটা কন্ট্রোল কলাম। আর এটা হচ্ছে আপনার পাওয়ার লিভার বলে, এটাকে কন্ডিশনার লিভার বলে।
প্রপেলার এয়ারক্রাফটের প্রপেলারগুলো দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে ফিক্সড পিচ, একটা হলো ভেরিয়েবল পিচ। ফিক্সড পিচ মানে ছোটো ছোটো এয়ারক্রাফট, সেসনা সহ অন্যান্য, এবং যেগুলো বড় এয়ারক্রাফট এগুলো ভেরিয়েবল পিচ, অর্থাৎ এটা অনেকটা অটোমেটিকই কন্ট্রোল হয়। আমরা যখন ইঞ্জিন স্টার্ট করি তখন ইঞ্জিন স্টার্টের সময় এটা ফিদারে থাকে। ফিদারটা হচ্ছে ব্লেডটি বাতাসের মধ্য দিয়ে যাবে প্লেইনভাবে, কোনো আটকাবে না। কিন্তু যদি কোনো কারণে ইঞ্জিন বন্ধ হওয়ার পর যদি ব্লেডটা সোজা না থাকে তাহলে একটা ড্র্যাগ, ধাক্কার সৃষ্টি হয়। অর্থাৎ মানে ব্লেডগুলো আসে বাতাসের দিকে নয়, কিন্তু বাতাসের সমতলে আছে। সেটা হচ্ছে যে এই জন্য ড্র্যাগ সৃষ্টি হয়। ড্র্যাগ সৃষ্টি হওয়ার ফলে আমরা করি কি, আমরা সেটাকে ফিদারে নিয়ে আসি। ফিদার, তারপরে আমরা ট্যাক্সি করার সময় আমরা কন্ডিশন লিভারটাকে অটো দেই। অটো দেওয়ার পরে আমরা পাওয়ার লিভার দিয়ে পাওয়ার গেইন করি, তারপরে গ্রাউন্ডে ট্যাক্সি করি, তারপরে টেক অফ করি। এই হচ্ছে মোটামুটি পপুলার এয়ারক্রাফটের যে পিচ পজিশনটা কীভাবে হবে হবে না সেটা কন্ডিশন লিভার দিয়েই কন্ট্রোল করা হয়। যদিও এটার ব্ল্যাক বক্স ডিকোড করার পরে সব কিছু বেরিয়ে আসবে, তাও সম্ভাব্য 5টি কারণ আমি বলতে পারি। সেটা হচ্ছে নোজল স্টিয়ারিং বিকল হয়ে যাওয়া, ফলে টাচডাউনের পর বিমানটি রানওয়ে সেন্টার লাইন ধরে রাখতে ব্যর্থ হয়। পরবর্তী ছবিতে আপনারা দেখতে পারবেন যে 5 জন ক্রু মারা গেল, তাদের ছবি। এবার আসা যাক সম্ভাব্য দ্বিতীয় কারণটির দিকে। প্রপেলার বিমানের স্বাভাবিক পি ফ্যাক্টর এবং অ্যাসিমেট্রিক অ্যারোডাইনামিক প্রভাবের কারণে বিমানটি ধীরে ধীরে বাম দিকে সরে যেতে শুরু করে। একই সময় গতি কমে যাওয়ায় রাডারের কার্যক্ষমতাও হ্রাস পায়, ফলে দিক নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়ে। ইঞ্জিন শাটডাউন হয়ে যাওয়া বা শক্তি হারিয়ে ফেলায় প্রধান ব্রেকিং ও সংশ্লিষ্ট সিস্টেমগুলোর কার্যকারিতা কমে যায়, যার ফলে ক্রুরা বিমানটিকে রানওয়েতে ফিরিয়ে আনতে সক্ষম হয়নি। 4 নম্বর, রানওয়ের বাইরে অসমতল ভূমিতে প্রবেশ করার পর প্রপেলার মাটিতে আঘাত করে। ইঞ্জিন শাটডাউন প্রক্রিয়া তখনও চলমান থাকলে বা জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ না হয়ে থাকলে প্রপেলার স্ট্রাইক ও পরবর্তী কাঠামোগত ক্ষতির ফলে জ্বালানি লিক হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। যদি ক্রুরা ডিফারেন্সিয়াল রিভার্স থ্রাস্ট ব্যবহার করে বিমানটিকে রানের উপরেই নিয়ন্ত্রণ রেখে থামাতে সক্ষম হতেন, তাহলে সম্ভবত বিমানটি রানের বাইরে চলে যেত না এবং পরবর্তীতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটত না। নোজল স্টিয়ারিং অকেজ হয়ে যাওয়ার পরও যদি ডিফারেন্সিয়াল রিভার্স থ্রাস্টের মাধ্যমে পর্যাপ্ত দিক নিয়ন্ত্রণ বা ডাইরেকশনাল কন্ট্রোল বজায় রাখা যেত, তাহলে বিমানটিকে রানওয়ের মধ্যেই থামানো সম্ভব হতে পারত। সেক্ষেত্রে অসপ্তমর ভূমিতে প্রবেশ, প্রপেলার স্ট্রাইক, জ্বালানি লিক এবং পরবর্তীতে অগ্নিকাণ্ডের সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে কমে যেত। এটি শুধুমাত্র ভিডিও পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সম্ভাব্য বিশ্লেষণ। প্রকৃত কারণ নির্ধারণের জন্য ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর, ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর, ইঞ্জিন পরীক্ষা এবং দুর্ঘটনা তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষা করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা AN32 বিমান চালান তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা আমাকে ইনবক্সে লিখবেন অথবা কমেন্টে লিখতে পারেন যে সম্ভাব্য কারণ কি। কারণ AN32টা এটা হচ্ছে সম্ভবত ইউক্রেনের তৈরি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রায় 100-র উপরে এয়ারক্রাফট আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ আমার পক্ষ থেকে।